আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আলোচিত জুলাই সনদে স্বাক্ষরকাল সংসদের দক্ষিণ প্লাজায় চলছে আয়োজনের প্রস্তুতি। মতানৈক্য থাকলেও সব দল সই করবে আশা ঐকমত্য কমিশনের। 2 দশকের মধ্যে এইচএসসিতে সবচেয়ে খারাপ ফল, গড়ে পাশ করেছে 59 জন। জিপিএ 5-এও বিপর্যয়, সঠিক মূল্যায়ন হয়েছে দাবি উপদেষ্টার। শান্তিপূর্ণভাবে শেষ হল রাকসু নির্বাচন, ভোট পড়েছে 72%। জয়ী হওয়ার আশা ছাত্র দলের, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবিরের। সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের, সক্ষমতা অনুযায়ী ভাতা বাড়ানোর আশ্বাস শিক্ষা উপদেষ্টার। এবং জুলাই হত্যাকাণ্ডের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা শেখ হাসিনা, অপরাধের মাত্রা বিবেচনায় 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত জাতীয় জুলাই সনদে স্বাক্ষর হবে আগামীকাল। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চলছে ঐতিহাসিক এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি। নানা মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল এতে সই করবে বলে আশা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রাতে ব্রিফিংয়ে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, আগামীকালের পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে। 31 অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ করবে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে শুক্রবার স্বাক্ষরিত হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ 2025। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও সাক্ষী হবেন ঐতিহাসিক ওই মুহূর্তের। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, অনুষ্ঠানটি টেলিভিশনের মাধ্যমে দেখতে পাবেন সারা বিশ্বের মানুষ। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমি মনে করি আমরা একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করব। তবে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। বড় রাজনৈতিক দলগুলো বলছে তারা স্বাক্ষর করবে না এতে। কমিশনের সহসভাপতি বলেন, সনদের ভাষ্য দলগুলো দেখেছে, তাই সবাই এতে স্বাক্ষর করবে বলে আশাবাদী তিনি। একদিনে সকলের স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসব মুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। তবে আমরা আশা করছি সকলে একসাথে আসুন, আমরা সকলে একসাথে বসে উৎসব করে স্বাক্ষর করি। রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি। বাস্তবায়নের সুনির্দিষ্ট উপায় সরকারকে কমিশন দেবে বলেও সব দলকে আশ্বস্ত করেন কমিশনের সহসভাপতি। বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট এখন পর্যন্ত যেখানে আছি, গণভোটের বিষয়টা সকলে একমত হয়েছেন। সময় কখন হবে সেটা নিয়ে কিছু মতবিরোধ আছে। তদুপরি যেটা আছে সেটা হচ্ছে আগামী যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তাকে কিছুটা হলেও গাঠনিক ক্ষমতা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সেই জন্য কোনো না কোনো ভাবে সেটা নিশ্চিত করতে হবে। এই সমস্ত বিষয়গুলো প্রায় 3000 পৃষ্ঠায় 8 খণ্ডে বিন্যস্ত, সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা পূর্ণাঙ্গ সুপারিশ দিতে পারবো বলে আমরা মনে করি। জুলাই সনদ একটি সরকারি দলিল, তাই এর আইনি বৈধতা দেয়া কোনো কঠিন কাজ নয় বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একটা রাজনৈতিক সমঝোতার দলিল সেটা আইনি ভিত্তি দেয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নোট অফ ডিসেন্ট দেওয়া বিএনপির দাবি মেনে নেওয়া হলে তার দল অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সমাবেশে তিনি বলেন, বিএনপি গণভোটের দাবি মেনে নিয়েছে, তাই জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় তৃতীয় দিনের মতো গণসংযোগ করেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এতে পিআর পদ্ধতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে পিআর সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। আন্দোলন এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। পরে রানী শঙ্কৈল উপজেলায় এক পথসভায় জুলাই সনদ স্বাক্ষর নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়, নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়, এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনে গিয়ে আলেম ওলামাদের সাথে মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কোন দল হয়তো লেবাস পরিবর্তন করবে, কেউ কেউ হয়তো বলবে যে এখানে এই মাঠে ভোট না দিলে ইসলাম পাওয়া যেতে হবে না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য, শুধুমাত্র ক্ষমতায় আরোহণের জন্য যেন আমরা ধর্মের ক্ষতি না করি। একটি মহল দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ইসলাম বিদ্বেষী নয়, সব শ্রেণীর মানুষকে নিয়েই দেশ গড়তে চায় বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আইনি ভিত্তি না দিলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে অস্থায়ী কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়টি চূড়ান্ত করা সহ 3টি দাবি তুলে ধরেন তিনি। জুলাই সনদের স্বাক্ষর নিয়ে ছলচাতুরি করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে জাতীয় সনদের সঙ্গে আপোষ করবে না এনসিপি। যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের স্বাক্ষর কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। এ সময় 3 দফা দাবি তুলে ধরেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দাবিকে পাশ কাটিয়ে যদি কোনো পক্ষ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় তার জবাব জনগণের কাছে তাদের দিতে হবে বলে জানান এনসিপি নেতারা। বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে 20%। গড়ে পাশ করেছেন প্রায় 59 জন। জিপিএ 5 এর সংখ্যাও নেমেছে অর্ধেকের নিচে। 69,000 শিক্ষার্থী পেয়েছেন A+। শিক্ষা উপদেষ্টার দাবি, বিগত বছরগুলোতে নম্বর বাড়িয়ে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা বেশি দেখানো হতো। এবার তা না করে সঠিক মূল্যায়ন করা হয়েছে। এইচএসসির ফল বিপর্যয়ের কারণ বের করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। শিক্ষা সংস্কারের ধাক্কা লেগেছে এইচএসসির ফলাফলে। গত 22 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার। 2003 সালে গ্রেডিং পদ্ধতি চালুর বছর গড় পাশের হার ছিল 38.43%।
তারপর বাড়তে বাড়তে 95% যায়। গত বছর এই হার ছিল 77.78%। সেখান থেকে কমে এবার হয়েছে 58.83%। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। গত বছর ছিল 1,46,000, এবার 69,000। সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা শিক্ষা বোর্ড, পাশের হার 64.62%। খারাপ করেছে কুমিল্লা বোর্ড, পাশের হার 48.86%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 75.61, ক্যারিগরি বোর্ডে 62.67%। এবারও মেয়েদের চেয়ে খারাপ করেছে ছেলেরা। ফল বিপর্যয়ের কারণ জানান শিক্ষা উপদেষ্টা। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল, পাশের হারই সাফল্যের প্রতীক, জিপিএ 5 এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক, এই অস্বস্তিকে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না। আমরা সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছি, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। এবার এক ধাক্কায় ফেল করেছে 5 লাখ শিক্ষার্থী। ফল খারাপ করা শিক্ষার্থীরা আন্দোলনে নামতে পারে কিনা এমন আশঙ্কাও মাথায় রাখতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে। গতবারও এসএসসি রেজাল্টের থেকে আমরা যেটা দেখেছি, হয়তো কিছু উষ্মা প্রকাশ হয়েছিল, কিন্তু সেরকম কোনো আন্দোলন সেটা হয়নি। আমরা মনে করি যে, এবং একটা মানসিক হয়তো বলবো একটা প্রস্তুতিও তাদের ছিল যে রেজাল্ট যেভাবে নর্মালি হয়ে আসে তার থেকে এটা হয় সেরকম না। উপদেষ্টা জানান, ফল ধসের দায় রয়েছে মন্ত্রণালয়েরও। খতিয়ে দেখা হবে কিভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে সেটিও। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য। প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। সারা দেশে 12টি ক্যাডেট কলেজের 589 জন শিক্ষার্থীর 587 জন পেয়েছে এ+। পাশ করেছে সবাই। তবে সারা দেশে 202টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি এবার। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। 35 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে 72%। ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া তাদের বিজয়ে ঠেকানো যাবে না। আর শিবির সমর্থিত প্যানেল বলছে, ভোটারদের হাতে লাগানো কালি উঠে যাওয়া সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুজাউদ্দিন ছোটনকে সঙ্গে নিয়ে রাজশাহী থেকে মিজান শাহজাহানের রিপোর্ট। 35 বছর পর বৃহস্পতিবার উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। এভাবেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন শিক্ষার্থীরা। মোট ভোটারের 40% নারী। তাই এবারে নির্বাচনে নারীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি নিজের খুব সৌভাগ্যবান মনে করছি যে প্রথমবার বর্ষে এসেই আমি আর কি এই নির্বাচনটা পেলাম। আমি মনে করি যাদের আমরা ভোট নির্বাচিত করব তারা সাধারণ শিক্ষার্থীদের হয়েই কথা বলবে, সাধারণ শিক্ষার্থীদের ভোকাল হয়েই কথা বলবে। সকল শিক্ষার্থীরা একদম ভোট দিতে যাচ্ছে হাসি মুখ নিয়ে, এবং তারা ভোট শেষেও একটা হাসি মুখ নিয়ে আসছে। জুবেরি ভবন কেন্দ্রে ভোট দেন শিবিরের বিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় ভোটারদের হাতে লাগানো কালি উঠে যাওয়ায় ক্ষোভ জানান তিনি। নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো আচরণবিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি। নিম্নমানের কালি ব্যবহার করায় প্রশাসনের সমালোচনা করেন ছাত্রদলের বিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। তিনি বলেন, ক্যাম্পাসের আশপাশে বহিরাগতরা আতঙ্ক ছড়াচ্ছে। ফলাফল নিয়ে শিবির ক্যাম্পাসকে উত্তপ্ত করতে পারে বলে শঙ্কা জানান শেখ নুরুদ্দিন আবির। আশরাফুল ইসলাম ইমন
বা আশরাফুল হক ইমন এরকম নাম, ইনি শিবিরের সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়। উনি একটি সাংবাদিক কার্ড নিয়ে ভিতরে ঢুকেছেন। নিজেদের জার্সি যে প্যানেলের যে একটি টি শার্ট, সেই টি শার্টগুলো কিন্তু বহিরাগতদের সাপ্লাই দিয়ে বেশি অনেক 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 বহিরাগত ক্যাম্পাসে ঢুকিয়েছে। জাস্ট একটি অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করার জন্য। এটি নিয়ে আমাদের মূল অভিযোগগুলো ছিল। উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সবাইকে বলেছি আপনারা একটু নজরদারি রাখবেন যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়, এবং আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সাথে সেই চেষ্টা করছেন আর কি। রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি পদে লড়ছেন 902 জন। সবচেয়ে বেশি আলোচনায় ছাত্রদলের বিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ও ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। আলোচনায় আছেন ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল জীবন ও শিবিরের ফাহিম রেজা। ছাত্রদলের জাহিন বিশ্বাস এশা ও শিবিরের সালমান সাব্বিরের মধ্যে কে হচ্ছেন ডাকসুর জিএস তা জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা পর্যন্ত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আমরা তো জানি যে ভোট গণনা চলছে, তো শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল কি আছে আপনার হাতে? ধন্যবাদ মুবিন আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানেই মূলত ভোট গণনা করা হচ্ছে। যেহেতু ভোটগুলো ডিজিটালি গণনা হবে ওএমআর শিটের মাধ্যমে, আমি যতটুকু জানতে পেরেছি যে প্রথমেই মেয়েদের হল সংসদের ভোট গণনা করা হচ্ছে এবং এরই মধ্যে 3 থেকে 4টি কেন্দ্রের ফলাফল প্রাথমিকভাবে নির্বাচনী কর্মকর্তাদের হাতে পৌঁছেছেন, কিন্তু নির্বাচনী কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে একসাথে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। সুতরাং যেহেতু প্রথমে মেয়েদের হল সংসদের ভোট গণনা করা হবে, এরপরে ছেলেদের হল সংসদের ভোট গণনা করা হবে, তারপরে সিনেট প্রতিনিধিতে যে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোট গণনা করা হবে এবং সবার শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা করা হবে। এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ধারণা করছি যে রাত 12টা থেকে 3টার মধ্যে হয়তো বা চূড়ান্ত ফলাফল আমরা হাতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন যে মুবিন, যে এখানে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের মধ্যে যে ডিজিটালি ফলাফল ভোট গণনা করা হচ্ছে, এখানে মেশিন রয়েছে যেগুলো ওএমআর শিটগুলো এখানে গোছানো হচ্ছে এবং এক একটি কেন্দ্র এবং আলাদা আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে এবং গোছানোর পরে এগুলোকে মেশিনে দেওয়া হচ্ছে এবং মেশিন থেকে এগুলো স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে যে রেজাল্ট আসে সেটি নির্বাচন কমিশন সংগ্রহ করছে। কিন্তু এই মুহূর্তে তারা এটি আমাদেরকে জানাবে না। তারা বলছেন যে আনুষ্ঠানিকভাবে সেটা রাত 3টা হোক বা কালকে সকাল 8টা হোক, একই সাথে সবগুলো কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আমরা রাত 12টার আগে কোনো ফলাফল পাচ্ছি না, কিন্তু 12টার মধ্যে হয়তো বা হল সংসদের যে ভোট গণনা সেটি শেষ হয়ে যাবে। আর মুবিন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছর পরে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে অনেক শিক্ষার্থী। ধন্যবাদ মিজান আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীর কথা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছিলেন, রাকসু নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাচ্ছিলেন তিনি। চলে যাচ্ছে অন্য খবরে। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ না হয় কাল থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। বিকেলে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষকরা একথা জানান। এদিকে শিক্ষকদের দাবি যৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী বাড়ি ভাড়া 5% বাড়ানোর বিষয়টি আলোচনাধীন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। মানুষগড়ের কারিগরদের থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আর্থিক সচ্ছলতার দাবিতে 5 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষক নেতাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা। কিন্তু 2 ঘন্টার বৈঠক শেষে শিক্ষক নেতারা বলেন, আলোচনার নামে তাদের সাথে আইওয়াশ করা হয়েছে। 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারে, বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে, প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। তাদের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা।
কিন্তু এই মুহূর্তে আর্থিক কারণে পুরোটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। পরে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে আমরণ অনশনে যাবেন তারা। আগামীতে আমাদের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা এক দফা দাবিতে যাব, সেটা হবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, জাতীয়করণ এবং জাতীয়করণ। 5% বাড়ি ভাড়া আমাদের দিতে হবে এবং 75% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা আমাদের দিতে হবে। এর আগেও কয়েকবার একই দাবিতে আন্দোলন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। 24-এর গণ আন্দোলনে দেশ জুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধের মাত্রা বিবেচনায় তাকে 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অপরাধীদের সম্পদ জব্দ করে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চায় রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন। যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন। শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই, প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধের তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার, কমানোর কোনো সুযোগ নেই। সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে। শেখ হাসিনার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি। দুপুরে কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ফর্ম বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ইতিহাসে প্রথমবারের মতো মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। নানা দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত 31 দফা প্রস্তাবনার পক্ষে জনমত গঠনে রাজধানীর হাতিরঝিলের লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসী জায়গা হবে না হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের সুখে দুঃখে জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সালের এইচএসসি পরীক্ষায় 99.46% পাস সহ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে রাজধানীর হামদর্দ পাবলিক কলেজ। এবছর কলেজটির 373 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে 371 জন, জিপিএ 5 পেয়েছে 91 জন। কলেজ কর্তৃপক্ষ জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের অধিকাংশের এসএসসিতে জিপিএ 5 না থাকলেও পরিশ্রম ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী বছর সুদ হার কমানো হবে, যা দেশের ব্যবসা ও বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সন্ধ্যায় মেট্রোপলিটন চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স 2024-2025 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিগত বছরে ব্যবসায়িক পরিবেশে সামান্য উন্নতি হলেও মূল্যস্ফীতি ও বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভেতরে স্থল হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে,
ভেনেজুয়েলায় গোপন অভিযানের জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার শীর্ষস্থানীয় আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। সেখানে এই অনুমোদন দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিআইএ এর গোপন অভিযান চালানোর অনুমোদনের কড়া সমালোচনা করেছে ভেনেজুয়েলা সরকার। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে দেশটি। 2025 সালের এইচএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এবছর কলেজের মোট 1016 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 99.8% পাস সহ জিপিএ 5 পেয়েছে 851 জন। কলেজ কর্তৃপক্ষ জানায়, অধ্যক্ষের নেতৃত্বে গ্রুপ টিচার ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং, দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়নও এই ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল রেকর্ড 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে 199 রানের টার্গেটে নেমে বিনা উইকেটে 202 রান তুলে জয় পায় অজিরা। 77 বলে 20 বাউন্ডারিতে 113 রানে অপরাজিত থাকেন অধিনায়ক অ্যালিসা হিলি। আরেক ওপেনার ফোবি লিচফিল্ড 72 বলে 84 রানে অপরাজিত থাকেন। প্রথম ম্যাচে জয়ের পর টানা 4 ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে বাংলাদেশের নারীরা। এর আগে ভারতের বিশাখাপত্তমে টস জিতে ব্যাটিং করে 9 উইকেটে 198 রানের পুঁজি পায় বাংলাদেশ। অজি নারীদের বিপক্ষে ওয়ানডেতে এটি টাইগ্রেসদের সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলিদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম 2টি করে উইকেট তুলে নেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। ট্রফির পাশাপাশি পুরুষ নারী বিভাগের বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হয়। সেই সাথে বয়সভিত্তিক খেলোয়াড়দেরও গিফট ভাউচার দেওয়া হয়। বসুন্ধরার স্পোর্টস সিটিতে এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের 180 জন পুরুষ ও নারী স্কোয়াশ খেলোয়াড় অংশ নেন। 4 দিনের এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। এই সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটি নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মহসিন করিম, স্পন্সর প্রতিষ্ঠান উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহ সভাপতি রাশেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আলোচিত জুলাই সনদের স্বাক্ষর কাল। সংসদের দক্ষিণ প্লাজায় চলছে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মতানৈক্য থাকলেও সব দল সই করবে, আশা ঐকমত্য কমিশনের। 2 দশকের মধ্যে এইচএসসিতে সবচেয়ে খারাপ ফল, গড়ে পাশ করেছে 59 জন। জিপিএ 5-এও বিপর্যয়, সঠিক মূল্যায়ন হয়েছে দাবি উপদেষ্টার। শান্তিপূর্ণভাবে শেষ হল রাকসু নির্বাচন। ভোট পড়েছে 72%। জয়ী হওয়ার আশা ছাত্র দলের। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবিরের। সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। সক্ষমতা অনুযায়ী ভাতা বাড়ানোর আশ্বাস শিক্ষা উপদেষ্টার। এবং জুলাই হত্যাকাণ্ডের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা শেখ হাসিনা। অপরাধের মাত্রা বিবেচনায় 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।